সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের পোর্শন 1 সলভ ক্লাস শুরু করছি বিজিএস এর। তো প্রথম যে সৃজনশীল প্রশ্নটি তোমরা অবশ্যই এটা পড়ে নিয়েছো, তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তো মুক্তিযুদ্ধের সময় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত জনপ্রিয় একটি অনুষ্ঠানের নাম লিখো। তাহলে আমি তোমাদের সলভ শিটে দুটি উল্লেখ করে দিয়েছি যাতে মনে রাখার সুবিধার জন্য। একটি হচ্ছে চরমপত্র, আরেকটি হচ্ছে জল্লাদের দরবার। এখন প্রশ্ন হলো, তোমরা বইয়ে হয়তো পড়েছো যে এই চরমপত্র, জল্লাদের দরবার এগুলো আসলে কি জানা আছে কারো? চরমপত্র এটা কি? এই চরমপত্র হচ্ছে এম.আর. আখতার মুকুল, আমাদের ভাষা সৈনিক বলা হয় তাকে। তো এম.আর. আখতার মুকুলের একটা প্রোগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তিনি এই প্রোগ্রামটায় এই ব্যঙ্গাত্মকভাবে এই শ্রোতাদের জন্য রেডিওতে কিছু অনুষ্ঠান তৈরি করতেন বা খবর পড়তেন। এই খবরটা স্বাভাবিক খবরের মতো নয়, এই খবরটা ছিল মানে পাকিস্তানি সৈনিকরা কোথায় কোথায় মার খাচ্ছে, কোথায় কোথায় পরাজিত হচ্ছে, মুক্তিবাহিনীরা কিভাবে অ্যাটাক করছে, এই কথাগুলো উনি খুব বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করতেন, যাতে পাকিস্তানিরা সৈনিকরা মোরালি আরও ডাউন হয়ে যায় এবং মুক্তিযোদ্ধারা যাতে এই সংবাদগুলো শুনে তারা যাতে মানসিকভাবে আরও উদ্দীপ্ত হতে পারে, আরও সাহসী হতে পারে, এইভাবে প্রচার করতেন। তোমরা যদি ইউটিউবে সার্চ দাও চরমপত্র হিসেবে লিখে, দেখবা শুনতে পাবা যে এই প্রোগ্রামের কথাগুলো কীরকম। তাহলে এই দুইটা অনুষ্ঠানের কথা। আর জল্লাদের দরবার হচ্ছে এটাও একটা প্রোগ্রাম যেটা কলকাতা থেকে প্রচারিত হতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথমে তো কালুরঘাটে স্থাপন করা হয়েছিল, পরবর্তীতে এটা কলকাতায় স্থানান্তর করা হয়। আমি তোমাকে মানে মনে রাখার সুবিধার্থে দুইটাই দিয়েছি, তুমি যে কোনো একটা দিতে পারো। ঠিক আছে, 2 নম্বর খ হচ্ছে 7ই মার্চের ভাষণকে কেন বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে বলা হয়েছে। তা আমরা একটু নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে বলা হচ্ছে যে এই যে ভাষণটি, বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এই ভাষণটি তোমরা নিশ্চয়ই শুনেছ। তো শোনা থাকলে দেখবা যে এই ভাষণের মধ্যে তিনি এই পূর্ব পশ্চিম পাকিস্তানিরা যে শাসন এবং শোষণ করে গেছেন, সেই বিগত 24 বছরের শোষণের ইতিহাস তিনি বর্ণনা করেছেন। কোন কোন ক্ষেত্রে আমরা নিগৃহীত হয়েছি, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, এই বিষয়গুলো তিনি ভাষণে তুলে এনেছেন। আর তার ভাষণ কিন্তু তিনি স্ক্রিপ্টেড ভাষণ দেননি, তিনি নিজের অনুভূতির থেকে ভাষণগুলো দিয়েছেন। আর তার গলার কণ্ঠ, তার বলার ভঙ্গি, তার যে উচ্চারণ, এই কথা বলছে কেন, এই বলার ভঙ্গি, উচ্চারণ সব কিছুই ছিল একজন, মনে করো এই নেতার, একজন লিডার যে জাতিকে যে গাইড করছে, মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে, সেই বিষয়গুলো তার ভাষণে পাওয়া যায়। এবং তার এই ভাষণটি যে আপামর জনগণকে কিভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত করেছিল, সেই বিষয়গুলো তুলে নিয়ে আনা হয়েছে এই ভাষণে। যে কারণে 1917 সালে জাতিসংঘ, 2017 সালে জাতিসংঘের ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য দলিল, যেটাকে ইংরেজিতে বলে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে এটাকে চিহ্নিত করেছেন। এবং এই কারণে আমরা এই ভাষণটিকে আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করি। তো নেক্সট প্রশ্নে আসি, যেটা ছিল সৃজনশীল প্রশ্নে যে প্রথম অংশে যাদের নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম অংশটি ছিল ছাত্র জনতা, যাদের অবদান
আমাদের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওই ছাত্র জনতার তোমরা অনেকেই যারা লিখেছো উত্তরে এই বিষয়গুলা অনেকে তুলে আনো নাই। এখানে দেখো আমি কতগুলো ইভেন্ট বা বিশেষ আন্দোলন, এই আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা ছিল, এই আন্দোলনগুলো তুলে আনতে হবে। এইভাবে যদি তুমি পয়েন্ট করে একটা একটা করে তাহলে এই মেনশন করো, উল্লেখ করতে হবে খাতায় যে কোন কোন ক্ষেত্রে ছাত্র জনতা তাদের অবদানগুলো রেখেছেন। এটা এমন না যে শুধু মুক্তিযুদ্ধে, আমাদের কিন্তু সেই 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত যে 24 বছরের আমাদের যে সংগ্রামের ইতিহাস, এই সংগ্রামের প্রতিটা ক্ষেত্রে ছাত্র জনতার কিন্তু কি আছে, অবদান আছে। তাদের এই বলিষ্ঠ এই আন্দোলনের কারণেই আপামর জনতা সবাই কিন্তু তাদের এই মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের জন্য। তাহলে আমরা বিগত 24 বছরে কি কি ক্ষেত্রে তাদের অবদান দেখছি। সেই 1948 থেকে 52 এই 4 বছরে ভাষা আন্দোলন হয়েছে। সেক্ষেত্রে কি সাধারণ কৃষক, মজুর, শ্রমিক এরা আন্দোলনে এগিয়ে এসছে? কারা এসছে? প্রথমে ছাত্ররাই। কারণ ভাষার বিষয়ে, আমাদের ইতিহাস ঐতিহ্যের বিষয়ে শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিরাই কিন্তু অনুধাবন করতে পেরেছে, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের থেকেই প্রথমে এই আন্দোলনটা এসছে। 2 নম্বর হচ্ছে 62 আর 64 সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন। এই যে যেমন ধরো যে আমাদের একটা শিক্ষা কয়েক বছর আগে, 2-3 বছর আগে যে শিক্ষা নীতি হয়েছিল বা শিক্ষা পদ্ধতি চালু হয়েছিল, সেটার ব্যাপারে আমাদের অনেকের কিন্তু বিতর্ক ছিল, অভিযোগ ছিল, তাই না? ঠিক সেই রকম এই 1962-64 সালেও কিন্তু শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল। সেই শিক্ষানীতিতে এই পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ছিল এবং এই ছাত্রদের ভবিষ্যৎ লেখাপড়ার একটা হুমকি তৈরি হয়েছিল, যেই কারণে এই 62 আর 64 সালে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্র জনতা। সেক্ষেত্রে কিন্তু আপামর জনতা সবাই এই বিষয়ে তারা কিন্তু সচেতন ছিল না, কিন্তু এই আন্দোলন শুরু করেছিল ছাত্ররাই। তারপরে আছে 66 সালে 6 দফা আন্দোলন। এই 6 দফা আন্দোলন আমরা জানি যে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলা হয় এই 6 দফা আন্দোলন, আর এই 6 দফা আন্দোলনকে এগিয়ে নিয়েছে ছাত্ররাই। এরপরে 69-এর গণ অভ্যুত্থান। তোমরা জানো গণ অভ্যুত্থান কেন হয়েছিল? এই যে শেখ মুজিব এবং সহ আরো 35 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। যে কি মামলা? আগরতলা ষড়যন্ত্র মামলা। কেন ষড়যন্ত্র মামলা বলে পাকিস্তানিরা? কারণ বলা হয় যে এই আগরতলায়, ত্রিপুরার আগরতলায় বসে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। বলেছে যে ষড়যন্ত্র করে তারা এই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ওইখানে পরিকল্পনা করছিল। এই জন্য এই কি করা হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যেটাকে বলা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। সেই মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য জনগণ প্রচণ্ডভাবে আন্দোলন করে, এটাকে গণ অভ্যুত্থান বলা হয়েছিল, এবং এই অভ্যুত্থান শুরুই করেছিল ছাত্ররা। ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে 70-এর নির্বাচন। এই নির্বাচন ছিল মূলত হচ্ছে আমাদের হচ্ছে স্বাধীনতার একটা ভিত্তি। এই নির্বাচনের মাধ্যমেই আমরা কিন্তু কি চেয়েছি? স্বায়ত্ত শাসন চেয়েছি, যে যারা নির্বাচিত হবে তারাই দেশটাকে, এই পূর্ব পাকিস্তানটাকে পরিচালনা করবে। এই স্বায়ত্ত শাসন চেয়েছিল বলেই পশ্চিম পাকিস্তানিরা 70 সালে নির্বাচন দিতে বাধ্য হয়, এবং এই আন্দোলনের ক্ষেত্রেও ছাত্ররা অগ্রগামী ভূমিকা পালন করেছে। এরপরে আছে 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। অসহযোগ কাকে বলে? অসহযোগ কোনটা? অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে অফিস, আদালত, কোর্ট, শুধুমাত্র যারা দিনমজুর কিংবা পরিবহনের কাজ করে,
এইসব ব্যক্তিরা কাজ চালিয়ে যাবে। আর বাকি সকলকে বঙ্গবন্ধু ডাক দিয়েছেন যে পুরো দেশে এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যাবে। কেউ, পূর্ব পাকিস্তানের কেউ অফিস আদালতে যাবে না, পশ্চিম পাকিস্তানিদের কোনো প্রকার সহযোগিতা করবে না। এইটা হচ্ছে অসহযোগ আন্দোলনের ডাক ছিল। এই অসহযোগ আন্দোলনের ডাকে যারা সাড়া দিয়েছে এদের মধ্যে এই ছাত্ররাই অগ্রগণ্য। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গেলে, যেমন গ এবং ঘয়ের আনসার যখন করব তখন এটাকে 3টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে, এটা হচ্ছে এই শিরোনাম, শিরোনামের অংশে আমি প্রশ্ন অনুযায়ী কি করব, প্রথমেই আমি কাদের কথা বলছে বা কি প্রশ্নে চেয়েছে সেটা প্রথমেই উল্লেখ করব। দুই তিনটা বাক্য দিয়ে প্রথমেই আমরা মূল কথাটায় যাব। যেমন বলা হয়েছে প্রশ্নে যে কাদের কথা, স্বাধীনতা অর্জনে তাদের ভূমিকা কি ছিল, আমি প্রথমেই বলেছি যে কাদের কথা বলা হচ্ছে, ছাত্রদের, এবং তাদের যে এই 24 বছরের যে আন্দোলন সেটা প্রথম অংশেই তুলে আনা হয়েছে। শেষের অংশের খেয়াল করো, একদম 3টা অংশ বলেছি। উপরে হচ্ছে এই শিরোনাম, তারপরে এটাকে বলা হয় বডি বা আলোচনা বিশ্লেষণ, এরপরে হচ্ছে উপসংহার। এই অংশে দেখো মুক্তিযুদ্ধে তারা কি করেছিল, কি অবদান রেখেছিল সেটা আমরা উল্লেখ করেছি। প্রথম অংশে কি মুক্তিযুদ্ধের কথা বলা আছে? প্রথম অংশে তাদের সামগ্রিক বিষয় বলা আছে। তারপরে পুরো বিষয়টা আলোচনা করা হয়েছে 24 বছরের। শেষ অংশে গিয়ে মুক্তিযুদ্ধ। এইখানে দেখো কি বলা আছে, প্রতিটি ক্ষেত্রে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। 71 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। তাহলে এই অংশে তাদের পুরো মুক্তিযুদ্ধে তার অবদানটা উল্লেখ করে শেষ করা হয়েছে। আশা করি এইভাবে লিখলে তোমরা 3-3 পাবে। নেক্সট প্রশ্নের উত্তরে আমি অত বেশি ডিটেল আলোচনায় যাব না, জাস্ট আমি পয়েন্টগুলো দেখাই যে পরের অংশে আলোচনা করা হয়েছে যারা বাঙালি বিদেশে বসবাস করত তাদের অবদান। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বইয়ে তোমাদের তথ্য কিছুটা সংক্ষিপ্ত আছে। আমি এখানে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি যে কোন কোন ক্ষেত্রে তারা অবদান রেখেছে। যেমন তারা এই মূলত ব্রিটেন ছিল এই প্রবাসী বাঙালিদের প্রচারণার কেন্দ্রবিন্দু, মানে মুক্তিযুদ্ধের পক্ষে সাপোর্ট অর্জন করা, প্রচার করার কেন্দ্রবিন্দু ছিল ইউকে বা এই ব্রিটেন। তো সেইখানে তারা ব্রিটেনের পার্লামেন্টে তথ্য জানিয়েছে যে এই দেশে যে মুক্তিযুদ্ধ হচ্ছে সেই বিষয়ে। তারপরে হচ্ছে অর্থ সংগ্রহ করেছে আমেরিকায় এবং ব্রিটেনে, ইউরোপেও। লন্ডনে প্রবাসীদের নিয়ে বিচারপতি আবু সাইদ চৌধুরী জনমত গড়ে তোলার চেষ্টা করেছে। তোমরা জানো যে আবু সাইদ চৌধুরীকে পূর্ব পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল, মুজিবনগর সরকার তাকে পাঠিয়েছিলেন। তারপরে ব্রিটেনে হাজার হাজার বাঙালি ছাত্র তারা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল রাস্তায়। যেমন এই 24-এর আন্দোলনেও যেরকম বিদেশে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল বিভিন্ন দেশে দেশে, ঠিক সেরকম। আবার বাঙালি ছাত্ররা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায়। আমি কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের এগুলো পড়লে কিছুটা মনে থাকে। বইয়ের তথ্য কিছুটা ঘাটতি আছে, তো আমরা এই তথ্যগুলো পড়লে আশা করি তোমরা আমাদের বাঙালিদের কি অবদান, যারা দেশের বাইরে বসবাস করত তাদের অবদানগুলো তোমরা লিখতে পারবে। এখান থেকে যদি পড়ো তাহলে তোমাদের জন্য আমার মনে হয় উপকার হবে।
এভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানি সৈন্যদের বর্বরতা উন্মোচিত হতে থাকে এবং বিশ্ব জনমত তৈরি হতে থাকে মুক্তিযুদ্ধের পক্ষে। তাহলে এই যে বাঙালিদের মধ্যে তোমরা একটা বিশেষ ঘটনা জানো যে আমেরিকায় কি হয়েছিল, একটা কনসার্ট হয়েছিল, কনসার্টের মূল উদ্যোক্তাই ছিল বাঙালিরা। উস্তাদ রবি শঙ্কর, যিনি সেতার বাদক ছিলেন, ভারতের খুব বিখ্যাত, আর হচ্ছে জর্জ হ্যারিসন হচ্ছেন এই ব্রিটেনের একটা খুব বিখ্যাত ব্যান্ড দলের একজন লিড গিটারিস্ট ছিলেন, মানে গিটার বাদক ছিলেন। তিনি পাশাপাশি গানও গাইতেন। তো তার উদ্যোগে এই ওই সময় ব্যাপক জনপ্রিয় ছিল ওই ব্যান্ড দলটি, বিটলস। হ্যাঁ, বিটলসের মূল ভোকালকে জানো তোমরা? জর্জ হ্যারিসন তো গিটার বাদক ছিলেন, মেইন ভোকাল ছিলেন হচ্ছে তিনি আরো বিখ্যাত পৃথিবীব্যাপী জন লেনন। তোমরা নাম শুনছো কিনা? জন লেনন শুনে নাই? জন লেনন তিনি হচ্ছেন ওই বিটলসের প্রধান ভোকাল, মানে গান গাইতেন। কিন্তু জন লেননকে দুর্ভাগ্যজনকভাবে তারই একজন ফ্যান গুলি করে মেরে ফেলছে। হ্যাঁ, কোনো একটা কারণে, তিনি যেই গান বা যেই মতাদর্শের ছিলেন জন লেনন, হয়তো তার সেই মতাদর্শের সাথে তার কনফ্লিক্ট তৈরি হয়েছিল কোনো একজন ফ্যানের সাথে। তো সেই ফ্যান রিভলভার দিয়ে তার মাথায় গুলি করে মেরে ফেলছিল। তো যাই হোক, এটা খুবই একটা মানে খুবই অল্প বয়সে একজন পৃথিবীব্যাপী বিখ্যাত সিঙ্গারের মৃত্যু হয়। তো যাই হোক, আমরা এই আলোচনায় বুঝতে পারলাম যে আমাদের প্রবাসী বাঙালিদের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাদেরকেও কিন্তু এই জন্য আমরা কি করতে পারি, একজন মুক্তিযোদ্ধা বলা যায়, পরোক্ষ মুক্তিযোদ্ধা এরা। আমরা সৃজনশীল প্রশ্ন 2, এখানে অনেকের প্রবলেম আমি খেয়াল করেছি। দ্বিতীয় প্রশ্নে অনেকে ফোন করে, আমি যখন বাইরে চলে গেছিলাম পরীক্ষার সময়, বলতেছে স্যার এই বাংলাদেশে ঢাকার তো কোনো দ্রাঘিমা দেওয়া নাই, কিভাবে আমরা পাবো, বের করবো কিভাবে? তো দ্রাঘিমা কি বইয়ে তো তোমাদের জানা থাকার কথা যে ঢাকার দ্রাঘিমা কত? হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটা সৃজনশীল আমরা স্টেমে দেখতে পাচ্ছি নিউজিল্যান্ডের ওয়েলিংটনের কথা বলা আছে। তো নিউজিল্যান্ড আমরা জানি কোন গোলার্ধে অবস্থিত, যদি জেনারেল নলেজ থাকে, না থাকলেও চলবে, স্টেম দেখেও বুঝতে পারবা কোন গোলার্ধে অবস্থিত। যেহেতু বলছে যে রাত 12:30টায় ওদের দেশে অলরেডি কি হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, বা 1 জানুয়ারি। আবার ওইদিকে বলছে যে তার মা বলছে যে না, আসলে আমাদের দেশে তো এখনো আসে নাই, সন্ধ্যা 6:50। তার মানে হচ্ছে ওদের সময়টা আমাদের চেয়ে এগিয়ে, তাই বোঝা যাচ্ছে না? তাহলে যেহেতু এগিয়ে আছে, তাহলে ওরা আমাদের কোন দিকে অবস্থিত হবে? পূর্বে অবস্থিত হবে না? এই তো, তাহলে পূর্বে অবস্থিত হবে। তাহলে এই হিন্টস গুলো দেখে আমি কিন্তু বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নে আসি। সৌরজগতের কোন গ্রহটির কোনো উপগ্রহ নেই? এখানে বুধ গ্রহটির কোনো উপগ্রহ নেই। 2 নম্বর হচ্ছে ওজোন স্তর কেন জরুরি? শুক্রের উপগ্রহ নাই, তোমার একটা নাম উল্লেখ করলেই হলো। ওজোন স্তর কেন জরুরি? ওজোন স্তর কি আসলে? হ্যাঁ, কিন্তু উত্তর লেখার সময় তো আমি জিনিসগুলো সবার মধ্যে পাই না। ওজোন স্তর হচ্ছে অক্সিজেনের আরেকটি এই মৌল নাকি? অক্সিজেনের সংকেত দেওয়া হয় O2, জানো এটা? O2 দিয়ে। আর ওজোন লেখা হয় হচ্ছে O3, মানে 3টি অক্সিজেন পরমাণু দিয়ে একটি এই ওজোন গ্যাস তৈরি হয়, ওজোন গ্যাসের অণু তৈরি হয়। তাহলে এটাকে প্রকাশ করা হয় O3 দিয়ে। পেছনে মনোযোগ দাও। তাহলে ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনেরই একটা মূল। এই অক্সিজেনটা, এই ওজোন গ্যাসটা
আমাদের 12 থেকে 16 কিলোমিটার বায়ুমণ্ডলের স্তরে পৃথিবীর চারদিকে আবরণ তৈরি করে রেখেছে। পৃথিবীর চারদিকে আমরা গ্যাসীয় আবরণ দিয়ে পৃথিবীটা চারদিক দিয়ে আবৃত। এই গ্যাসীয় আবরণের মধ্যে এই ওজনের একটা স্তর আছে 12 থেকে 16 কিলোমিটার, মানে 3-4 কিলোমিটার বিস্তৃত এই পৃথিবীর চতুর্দিকে। এই চারদিকে এই স্তরটি আমাদের সানগ্লাসের কাজ করে। আমরা চোখে যখন সানগ্লাস পরি, সানগ্লাসটা কি করে? আমাদের সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করে। কোনো সানগ্লাস লেখা থাকে ইউভি প্রোটেক্টেড, অর্থাৎ আলট্রাভায়োলেট রে, এটা মানুষের ত্বকের জন্য, চোখের জন্য ক্ষতিকর। চোখের রেটিনায় সরাসরি যদি ইউভি রে পড়ে সরাসরি, তাহলে রেটিনার ক্ষতি হয়। আর চামড়ায় যদি দীর্ঘ সময় ধরে পড়ে, তাহলে সেই চামড়ার মধ্যে এই ক্যান্সারের মতো জটিল রোগ তৈরি করতে পারে। শুধু প্রাণীর জন্য না, উদ্ভিদের জন্য এর আলট্রাভায়োলেট রে ক্ষতিকর। এখন এই সূর্যের মধ্যে যে ক্ষতিকর আলট্রাভায়োলেট রে আছে, এই রেটা এই ওজোন স্তরটা শোষণ করে নেয়, অর্থাৎ অ্যাবজর্ব করে নেয়, ফিল্টারের কাজ করে। আলট্রাভায়োলেট রেটা এই ওজোন গ্যাসের ভেতর দিয়ে পৃথিবীতে প্রবেশ করতে পারে না। তাহলে এই জন্য ওজোন স্তর এত জরুরি। এখন আমরা মাঝে মধ্যে কথা শুনি যে ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে, এর অর্থ কি? কিছু কিছু গ্যাস আছে পৃথিবীর আমরা মানুষরা তৈরি করি, যেমন ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। এই জাতীয় গ্যাসগুলো এই ওজোন স্তরের যে অক্সিজেনের O3 একে ভেঙে O2 তৈরি করে ফেলে। অর্থাৎ O3 থেকে O2 যখন হয়ে যায়, তখন আর এর ইউভি প্রোটেক্ট করার ক্ষমতা থাকে না। বুঝা গেছে? তখন কোনো জায়গায় এই ওজোন স্তরের কোনো জায়গায় ছিদ্র মতো তৈরি হয়, অর্থাৎ ওই জায়গাটায় ওজোন গ্যাস নাই। তখন কি হয়? সূর্যের আলো এর ভিতর দিয়ে ইউভি রে প্রবেশ করে, ঢুকে পড়ে, তখন আমাদের জন্য এটা ক্ষতিকর। এই জন্য আমরা অনেক আগেকার ফ্রিজ, এসি, বিভিন্ন জায়গায় এই সিএফসি গ্যাস ব্যবহার করা হতো। ইদানিং আর এইগুলো ব্যবহার করা হয় না। এই সিএফসি গ্যাস অ্যারোসলের মধ্যেও থাকে। এগুলো ব্যবহার করলে এই ওজোন স্তরের জন্য ক্ষতিকর। এই জন্য এগুলোর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছে, আরও কমাতে হবে। এরপরে বলছে উদ্দীপকের তথ্য নিয়ে ওয়েলিংটনের দ্রাঘিমা বের করো। আচ্ছা, উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে দেখো তো। একটা আছে সময়, ওয়েলিংটনে 12টা বা ঢাকায় 6:50। আরেকটা দেওয়া আছে তারিখ, যে ওয়েলিংটনে 1 তারিখ জানুয়ারি আর ঢাকায় হচ্ছে 31 তারিখ। এটা হিন্টস দেখে বোঝা যাচ্ছে না? এইসব বুঝে আর কিছু আছে তোমার বইয়ের তথ্য, যেই তথ্যটা তুমি বই পড়লেই পাবা। যেমন ধরো, বই পড়লে তোমরা জানো যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। ঢাকার দ্রাঘিমা কত বইয়ে উল্লেখ করা আছে? 90 ডিগ্রি। এই তথ্যগুলো বই থেকে নিয়ে তোমাকে এটা সমাধান করতে হবে। এটা সমাধান করতে গেলে সমাধান আমি দিয়ে দিয়েছি, দেখো। এখানে দেখো, প্রথমেই বলা হচ্ছে ওয়েলিংটনে যখন রাত 12:30, তখন ঢাকার সময় তার আগের দিন সন্ধ্যা 6:50। সুতরাং ওয়েলিংটন ও ঢাকার মধ্যে সময়ের পার্থক্য হবে 5 ঘন্টা 40 মিনিট। আমি 12:30 বিয়োগ 6:50 হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট। এই 5 ঘন্টা 40 মিনিট মানে হচ্ছে 340 মিনিট। ওকে, এটুক তো ক্লিয়ার নাকি? পিছনে যারা বসে আছো এদিকে তাকাও। তাহলে 340 মিনিট আমরা পাচ্ছি। এখন আমরা বইয়ের তথ্য অনুযায়ী জানি যে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমা পার্থক্য 1 ডিগ্রি। এটা যদি উল্টা করে বলি যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে আমার অঙ্ক করতে অসুবিধা হবে। তাহলে আমরা
বের করব কি এই 340 মিনিটের জন্য কত দ্রাঘিমা পার্থক্য হয়। তাহলে 4 মিনিটের জন্য 1 ডিগ্রি, 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য 1 ডিগ্রি ভাগ 4, আর 340 মিনিট সময়ের পার্থক্যের জন্য আমরা পেলাম 85 ডিগ্রি, হিসাব করে পেলাম। এটুক ক্লিয়ার? হ্যাঁ, এইটুক তো অসুবিধা নাই কারো। পরের জায়গাটা একটু ভালো করে অনুধাবন করতে হবে। যেহেতু ওয়েলিংটনের সময় ঢাকার সময়ের চেয়ে এগিয়ে না, তাই ওয়েলিংটন ঢাকার পূর্বে অবস্থিত এবং এর দ্রাঘিমা ঢাকার দ্রাঘিমার চেয়ে বেশি হবে। সময় এগিয়ে বলে দ্রাঘিমা বেশি। এটুক ক্লিয়ার? এখন মনে করো বাংলাদেশের চেয়ে পূর্ব দিকে অবস্থিত আরো কি কি দেশ আছে? মিয়ানমার আছে, থাইল্যান্ড আছে, ওইদিকে চায়না আছে, জাপান আছে। তো এই দেশগুলোর সময় বাংলাদেশ থেকে বা ঢাকার সময় থেকে কম হবে না বেশি হবে? কারণ আমরা সূত্র অনুযায়ী জানি যে যারা বেশি পূর্বের দিকে অবস্থিত তাদের সময় বেশি হয়। তাহলে ঢাকার চেয়ে এগিয়ে বলে ওই দেশটা পূর্ব দিকে অবস্থিত, এবং এর দ্রাঘিমা ঢাকার দ্রাঘিমার চেয়ে বেশি হবে। তাহলে দ্রাঘিমা পার্থক্য যদি আমরা পেয়েছি কত ডিগ্রি? 85 ডিগ্রি। তাহলে ঢাকার দ্রাঘিমা আমরা পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রি, তার সাথে যুক্ত করতে হবে আরো 85 ডিগ্রি। ওয়েলিংটনের দ্রাঘিমা পেতে হলে আরো 85 ডিগ্রি আমরা যোগ করে দিলাম ঢাকার সাথে। তাইলে আমরা পেয়ে গেলাম কত? ওয়েলিংটনের দ্রাঘিমা হবে হচ্ছে 90 যোগ 85, 175 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমি আশা করি এই ধরনের ম্যাথই পরীক্ষায় আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, সুবিধা হলো যে এই ম্যাথগুলো আনসার তুমি যদি সঠিকভাবে করতে পারো ফুল নাম্বার পাবে, 3-এর 3 পাবে। অথবা যদি 4-এর মধ্যে আসে প্রশ্ন তাহলে 4 পাবে। এই অঙ্কে এই একটা সুবিধা। তবে ভুল করলে আবার 0। আমি কাউকে এইটুক পর্যন্ত করার কারণে এই যে 85 পর্যন্ত বের করে অনেকে আর বাকিটুক করতে পারে নাই, আমি 1 নাম্বার দিয়েছি। সুতরাং সবসময় যে এটা পাবে তা না, এইটুক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। নেক্সট, সর্বশেষ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে উভয় দেশে, মনোযোগ দাও এই যে পেছনে, উভয় দেশে ঋতুর প্রকৃতি কেমন হবে? আমরা অবস্থানটা যেহেতু জানি যে এক হলো বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তরে, আর ওয়েলিংটন দক্ষিণ গোলার্ধে। আর যেহেতু ডিসেম্বর মাস, এখানে কি ডিসেম্বর বলছে কোথাও উদ্দীপকে? হিন্টস দিছে। যেহেতু বলছে নববর্ষ, নববর্ষ তো আর ডিসেম্বর পর ছাড়া হয় না। তার মানে আমি বুঝতে পারলাম ডিসেম্বর মানে উত্তর গোলার্ধে তখন কি হবে? শীতকাল থাকবে। ক্লিয়ার তো? আর দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা থাকবে, এটাও আমি অনুধাবন করতে পারছি ওই হিন্টস থেকে, উদ্দীপকের হিন্টস থেকে আমরা বুঝতে পারলাম যে উত্তর গোলার্ধে শীতকাল থাকবে, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকবে। এইটুক তো আমরা বুঝলাম, কিন্তু কেন থাকবে সেই ব্যাখ্যাটাই আমরা পরবর্তীতে দিতে থাকবো। এই যে এখানে বলছে উদ্দীপক অনুযায়ী রনি তার মাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। তার মানে ওয়েলিংটনে এটা ছিল জানুয়ারির 1 তারিখ, প্রথম প্রহর রাত 12:30টা। অপরদিকে বাংলাদেশে একই সময় এটি ছিল ডিসেম্বরের 31 তারিখ সন্ধ্যা 6:50। এবার আমরা দেখি যে এটার ব্যাখ্যা কি। ব্যাখ্যা হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের সাথে, অক্ষরেখা যেটা উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যুক্ত করে যে রেখাটা কল্পনা করা হয়,
এটাকে বলে অক্ষ। এই রেখাটি উল্লম্ব রেখার সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। অর্থাৎ শোনো, মনোযোগ দাও এদিকে, এই পৃথিবীর অক্ষটা, এই যে পৃথিবী, এই অক্ষটা এভাবে আছে, এটা একটু হেলে আছে। এই হেলে থাকাটা হচ্ছে উল্লম্ব রেখার সাথে 23.5 ডিগ্রি। আর এই সমতলে ভার্টিক্যাল লাইনের সাথে অর্থাৎ অনুভূমিক লাইনের সাথে 66.5 ডিগ্রি। উল্লম্বর সাথে কত? 23.5। আর অনুভূমিকের সাথে কত? 66.5 ডিগ্রি। এই কোণে হেলে আছে, ওইটাই বলছে। এই যে কক্ষ তলের সাথে মানে অনুভূমিক তলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, আর উল্লম্ব রেখার সাথে 23.5 ডিগ্রি হেলে। এটাই হচ্ছে ঋতু পরিবর্তন কিংবা দিবারাত্রির হ্রাসবৃদ্ধির মূল কারণ। যদি এরকম থাকতো উল্লম্বভাবে, তাহলে দিবারাত্রিও সমান থাকতো, ঋতুও পরিবর্তন হতো না পৃথিবীর। শুধুমাত্র কাত হয়ে আছে বলেই ঋতু পরিবর্তন হচ্ছে। আর কাত হয়ে থাকার কারণে যেটা হচ্ছে সেইটা আমরা এই চিত্রের মাধ্যমে একটু বুঝতে পারবো। এই যে দেখো, পৃথিবীর যে 4টা অবস্থান দেখানো আছে তোমাদের বইয়ে, এইখানে এই সৃজনশীলের এই অংশটুক বোঝানোর জন্য শুধু একটা পজিশন দেখালেই হবে। এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর কোনো একটা সময়ে অর্থাৎ ডিসেম্বর মাসে 22শে ডিসেম্বর তারিখে উত্তর মেরুটা আর দক্ষিণ মেরু, উত্তর মেরুটা হেলে আছে সূর্য থেকে বিপরীত দিকে, আর দক্ষিণ মেরুটা সূর্যের দিকে হেলে আছে। খেয়াল করেছ চিত্রে? এখন এই মাঝখানে যে দাগটুকু দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে নিরক্ষরেখা। এর উপরের অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের অংশটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে দক্ষিণ গোলার্ধের অংশটা অপেক্ষাকৃত সূর্যের দিকে বেশি আছে, আর উত্তর গোলার্ধের অংশটা অপেক্ষাকৃত সূর্য থেকে দূরে আছে। তাহলে দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে, উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে। ফলে উত্তর গোলার্ধে কৌণিকভাবে আলো দিবে, আর দক্ষিণ গোলার্ধে সরাসরি আলো দিবে। সরাসরি আলো দিলে তাপমাত্রা বেশি হয় তাপ, আর কৌণিকভাবে দিলে তাপ কম হয়। এই জন্য উত্তর গোলার্ধে তখন শীতকাল, আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। এটা খুবই ইজি বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দক্ষিণ গোলার্ধে ওয়েলিংটন অবস্থিত, সুতরাং ওয়েলিংটন কেমনে জানবা? এটা বই থেকেই জানতে পারবা। বইটা পড়লে তোমার এই বেসিক জ্ঞানটা তুমি পাবে। যেহেতু ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের একটা শহর, আর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমরা জানি বইয়েই উল্লেখ আছে যে এরা হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত। এখন যদি ধরো আমি মস্কোর কথা বলি, এখানে সৃজনশীলে ওই হিন্টসটা দেওয়া থাকবে যে এটি কোন দিকে অবস্থিত। যেমন ধরো দ্রাঘিমার কথা আমি বলি নাই, ঢাকা যে 90 ডিগ্রি এই কথা বলি নাই, তোমার বইয়ে কিন্তু উল্লেখ আছে 90 ডিগ্রি। এখন যদি আমি ঢাকা না বলে ধরো আমি বললাম ইউরোপের কোনো দেশের কথা বললাম, ওইখানকার কোনো শহরের কথা বললাম, অথবা ধরো এই দক্ষিণ আফ্রিকার কথা বললাম, যে কোনো দেশ যদি বলি, আমি ব্র্যাকেটে হিন্টস দিয়ে দিব যে এটার দ্রাঘিমা এত। কিন্তু যেহেতু ঢাকারটা অলরেডি দেওয়াই আছে বইয়ে, সেজন্য উল্লেখ করা নাই। ঠিক আছে? তাহলে আমরা এইরকম একটা চিত্র অবশ্যই যখন আমি ব্যাখ্যা করব দিবারাত্রির হ্রাসবৃদ্ধি কিংবা ঋতু পরিবর্তন, তখন প্রযোজ্য যেটা হবে ওই চিত্র আমরা একটা দিব। যেমন এখানে আমার 4টা অবস্থান দেখানোর প্রয়োজন নাই, আমি একটা অবস্থান দেখিয়ে ব্যাখ্যা করতে পারবো। এই একটা অবস্থান দেখিয়ে আমি দিয়েছি। ওকে, তাহলে এই দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল থাকবে। এই শেষের অংশে গিয়ে যেটাকে আমরা উপসংহার ধরব, সিদ্ধান্তটা আমরা চূড়ান্ত করব লেখার সময়, যে আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণ করে পেলাম যে ডিসেম্বর মাসে রনির দেশে গ্রীষ্মকাল এবং তার মায়ের দেশে বা বাংলাদেশে হচ্ছে তখন
বাংলাদেশে কোন কাল? শীতকাল। এখন আমরা হয়তো অনেকেই বিষয়টা বুঝতে পারবো, কিন্তু ব্যাখ্যা করাটা, বিশ্লেষণ করাটা বা উপস্থাপন করাটাই আসল খাতায়। ঠিক আছে? তাহলে এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে প্রশ্ন করতে পারো। নাই? এই বিষয়ে নাই? এবার আসো দুই একটা ছোট ছোট যেই প্রশ্ন 2 নম্বরের, এখানের একটা বিষয়, দুই একটা বিষয় তোমাদের উল্লেখ করছি। যেমন মরা কটাল, অনেকে সঠিক আনসার করতে পারে না। মরা কটালটা কি? মরা কটাল, মরা কটাল আমরা এটাকে কি অফ করে দেওয়া যাবে? আচ্ছা, বোর্ডে লিখছি। মরা কটাল বিষয়টা একটু একটা ফিগার রেখে দেখালেই হবে, তাহলে আমরা ক্লাস শেষ করতে পারবো। এই মরা কটাল, এই দেখো, এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর চারদিকে তা চাঁদের কক্ষপথ। এখানে চাঁদ, এখানে সূর্য। যখন এই চাঁদের 4টা অবস্থান দেখাই আমি, এই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে 28 দিন সময় লাগে। এই অবস্থানে যখন থাকে তখন হচ্ছে অমাবস্যা, আর এই অবস্থানে যখন থাকে তখন হচ্ছে পূর্ণিমা। কারণ অন্ধকারটা এদিকে আছে, পৃথিবী থেকে দেখলে অন্ধকার দেখা যায়, আর এইদিকে হচ্ছে আলোকিত অংশ দেখা যায়। এটা তো সবার প্রশ্ন, পৃথিবীকে এই এতটুকু ছোট জায়গা নিয়ে পৃথিবীর ছায়াটা এখানে এসে শেষ হয়ে যায়। মনে করে এই যে লাইট, এটা সূর্য, আমি যদি এই কলমটা এখানে রাখি, ছায়া এখানে পড়বে? ছায়া পড়বে এইখানে, আমি হাত খুব কাছে আনবে। বুঝতে পারছো? হ্যাঁ, আরো বড় থাকলে ছায়াটা আরেকটু দূরে যাবে, কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু কোনো না কোনো সময় চাঁদ একটু কাছাকাছি যখন চলে আসবে, পৃথিবীর ছায়া তার মধ্যে পড়ে, তখন যেই জায়গায় ছায়াটা পড়বে সেখান থেকে আমরা কি দেখতে পাবো? এই সূর্যগ্রহণ দেখতে পাবো, সূর্য ঢেকে যাবে। যাই হোক, ওইটা ভিন্ন আলোচনা। আমরা এই আলোচনায় আসি যে এই অবস্থানে যখন থাকে পূর্ণিমা আর অমাবস্যা, তখন একটা স্ট্রেট লাইন থাকে 180 ডিগ্রি। এই অবস্থানে, এই দুইটা অবস্থানে, একটা হচ্ছে অমাবস্যা আর একটা পূর্ণিমা, এই দুইটা অবস্থানে সমানভাবে আকর্ষণ হয় বলে, সূর্য চন্দ্র সমানভাবে আকর্ষণ করে বলে, যখন যে জোয়ার হয় এইদিকে আর এইদিকে, এই দুইটা জোয়ার হচ্ছে অধিক জোয়ার, তখন তাকে ভরা কটাল বলে। ভরা মানে বেশি। আবার যখন এই পজিশনে আসে, এইখান থেকে এইখানে পর্যন্ত আসতে হলে, আমি বলেছি 28 দিন, এইখানে আসলে 7ম দিন, এইখানে আসলে হচ্ছে 14তম দিন, এখানে 21তম দিন। যখন এই 7ম আর 21তম দিনে আসবে, তখন একটা 90 ডিগ্রি এরকম কোণ তৈরি করবে। এখানে এই 90 ডিগ্রি কোণ যখন তৈরি করে, তখন চাঁদ এইদিকে আকর্ষণ করছে, সূর্য এদিকে আকর্ষণ করছে, তখন জোয়ারের পরিমাণটা কিছুটা কম হয়। ক্লিয়ার? এই যখন জোয়ারের পরিমাণ এই দুইটা অবস্থানের কারণে কম হয়, তখন আমরা ওই জোয়ারটাকে বলি হচ্ছে মরা কটাল। কটাল মানে হচ্ছে জোয়ার। ভরা আর মরা এই দুইটাই হলো পার্থক্য। ভরা মানে বেশি, মরা মানে কম। ঠিক আছে? তা আশা করি তোমাদের এই বিষয়টা পরিষ্কার হয়েছে। ভরা কটাল, মরা কটাল বিষয়গুলো অনুধাবন করে লিখতে পারবা, মুখস্থ করে কখনো লেখা হবে না। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ মনোযোগ দেওয়ার জন্য। তাহলে আমরা আগামী সব ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।